জিরো এফআইআর নামটা শুনেছেন কখনো? এটা কিন্তু একটা দারুণ শক্তিশালী আইনি ব্যবস্থা। বিশেষ করে যখন কোনো অপরাধ ঘটার পর পুলিশ স্টেশন তাদের এখতিয়ার বা এলাকার সীমানা নিয়ে টালবাহানা করে, ঠিক তখনই এই জিনিসটা নাগরিকদের জন্য একটা বিরাট বড় হাতিয়ার হয়ে ওঠে। আচ্ছা, একবার ভাবুন তো, ধরুন কোনো একটা অপরাধ ঘটল আর আপনি সোজা কাছের থানায় গেলেন অভিযোগ জানাতে, কিন্তু সেখানে গিয়ে শুনলেন, সরি, এটা তো আমাদের এলাকা নয়, আপনি অমুক থানায় যান। কি ভীষণ হতাশাজনক একটা পরিস্থিতি, তাই না? অনেকের সাথেই কিন্তু এমনটা হয়। তবে জেনে রাখুন, এই সমস্যার একটা একেবারে সোজা সাপটা আইনি সমাধান আছে। আর সেই সমাধানটার নামই হল জিরো এফআইআর। চলুন তাহলে এবার একটু গভীরে গিয়ে দেখি বিষয়টা ঠিক কি। এটা বানানোই হয়েছে ওই এখতিয়ারের বাধাটা টপকে গিয়ে যাতে আইনি প্রক্রিয়াটা চটজলদি শুরু করা যায় তার জন্য। তো এই জিরো এফআইআর জিনিসটা আসলে কি? একদম সহজ করে বললে, এটা এমন একটা এফআইআর যেটা ফাইল করার জন্য অপরাধটা ঠিক কোথায় ঘটেছে সেই এলাকার থানায় যাওয়ার কোনো দরকারই নেই। মানে আপনার সবচেয়ে কাছের যে কোনো পুলিশ স্টেশনে গিয়েই অভিযোগটা দায়ের করতে পারবেন। এর আসল উদ্দেশ্যটাই হল ভুক্তভোগীকে যাতে এক মুহূর্ত দেরি না করে আইনি সাহায্য আর সুরক্ষা দেওয়া যায়। আচ্ছা, একটা সাধারণ এফআইআর আর একটা জিরো এফআইআরের মধ্যে আসল তফাৎটা কোথায়? দেখুন, সাধারণ এফআইআর করতে হলে নির্দিষ্ট এলাকা বা এখতিয়ারের মধ্যেই যেতে হবে, কিন্তু জিরো এফআইআরের ক্ষেত্রে এই বাধ্যবাধকতাটা একদমই নেই। আর এটাকে জিরো কেন বলা হয় জানেন? কারণ এর কোনো সিরিয়াল নাম্বার থাকে না, মানে 1, 2, 3 এমন কিছু নয়। এটাকে রেজিস্টার করা হয় 0 বা 0 নম্বর দিয়ে। এটাই এর বিশেষত্ব। বেশ, তাহলে জিরো এফআইআর তো করা হলো, কিন্তু এরপর ঠিক কি হয়, কেসটা কিভাবে এগোয়? চলুন এবার সেটাই একটু ধাপে ধাপে দেখে নিই। দেখুন, পুরো প্রক্রিয়াটা কিন্তু খুব গোছানো। প্রথমে ভুক্তভোগী যে কোনো থানায় গিয়ে অভিযোগটা করলেন, সেই থানার সঙ্গে সঙ্গে ওটাকে জিরো এফআইআর হিসেবে নথিভুক্ত করে নেয়। আর শুধু তাই নয়, ডাক্তারি পরীক্ষার মতো জরুরি কাজ বা প্রমাণ জোগাড় করার মতো প্রাথমিক পদক্ষেপগুলোও কিন্তু তারাই সেরে ফেলে। কাজটা হয়ে গেলে তারা কেস ফাইলটা আসল এখতিয়ারওয়ালা থানায় পাঠিয়ে দেয়। সেখানে গিয়ে ওটা একটা নতুন রেগুলার সিরিয়াল নম্বর পায়, আর তারপর পুরো দমে তদন্ত শুরু হয়। কিন্তু এত দারুণ একটা ব্যবস্থা, এটা এলো কোথা থেকে? এর পেছনে একটা বড়সড় ইতিহাস আছে, আর সেই প্রেক্ষাপটটা জানা খুব দরকার। কারণ এটা কিন্তু হঠাৎ করে আসেনি, একটা বিশেষ ঘটনার প্রতিক্রিয়া হিসেবেই এর জন্ম হয়েছিল। সালটা ছিল 2012। ভারতের আইনি ইতিহাসে এটা একটা মোড় ঘোরানো বছর। এই বছরেই এমন একটা ঘটনা ঘটেছিল যা গোটা দেশের আইন ব্যবস্থাকে নাড়িয়ে দিয়েছিল আর বুঝিয়ে দিয়েছিল যে একটা বড়সড় সংস্কারের দরকার আছে। 2012 সালে সেই মর্মান্তিক নির্ভয়াকাণ্ড চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল যে আমাদের আইনি প্রক্রিয়ায় কত বড় ফাঁক রয়েছে। এরপরেই তৈরি হয় জাস্টিস ওয়ার্মা কমিটি, আর এই কমিটি জোরালোভাবে সুপারিশ করে যে নিছক এখতিয়ারের অজুহাত দেখিয়ে কোনো ভুক্তভোগীকে যেন থানা থেকে ফিরিয়ে দেওয়া না হয়। ঠিক এই সুপারিশ থেকেই জন্ম নেয় জিরো এফআইআরের ধারণা, যা পরে আইনি স্বীকৃতিও পেয়ে যায়। আর এখন এই ব্যবস্থাটা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা মানে বিএনএসএস-এর 173(1) ধারার অধীনে একটা পাকাপোক্ত আইনি বিধান। সোজা কথায় এটা এখন দেশের প্রত্যেক নাগরিকের একটা আইনি অধিকার। তো এত সব কিছুর পর মূল প্রশ্নটা হলো, একজন সাধারণ মানুষ হিসেবে এই আইনটা সম্পর্কে জানাটা ঠিক কতটা জরুরি? কেন এটা এত গুরুত্বপূর্ণ? এর গুরুত্ব কিন্তু অনেক। প্রথমত, এটা গুরুতর অপরাধের ক্ষেত্রে এক ফোঁটাও সময় নষ্ট হতে দেয় না। এখতিয়ার নিয়ে যে তর্কাতর্কি চলে, সেই মূল্যবান সময়টা বেঁচে যায়। এর ফলে ঘটনার পরই দরকারি প্রমাণগুলো জোগাড় করা অনেক সহজ হয়। আর সবচেয়ে বড় কথা হলো, এটা ভুক্তভোগীর হাতে একটা শক্তি তুলে দেয় আর পুলিশকেও বাধ্য করে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে। এর মূল উদ্দেশ্যটাই হল আইনি প্রক্রিয়ার দেরি আর পদ্ধতিগত জটিলতাগুলো এড়ানো। বিশেষ করে ধর্ষণ বা খুনের মতো সাংঘাতিক অপরাধের ক্ষেত্রে তো প্রত্যেকটা সেকেন্ড জরুরি। জিরো এফআইআর ঠিক এটাই নিশ্চিত করে যাতে বিচার প্রক্রিয়ার শুরুটা কোনো লাল ফিতের ফাঁসে আটকে না যায়। সব শেষে এই প্রশ্নটা নিজেদের করাটা খুব জরুরি। দেখুন, ন্যায় বিচার পাওয়ার প্রথম শর্তই হল নিজের অধিকারগুলো সম্পর্কে জানা। তাহলে জিরো এফআইআরের মতো এত গুরুত্বপূর্ণ একটা অধিকার নিয়ে সচেতন থাকাটা কি ন্যায় বিচার নিশ্চিত করার জন্য সবচেয়ে জরুরি নয়?